আহ্বান জগৎ বিখ্যাত বেস্ট সেলার আত্ম উন্নয়নমূলক বইয়ের বাংলা অডিও বুক লিসেনিং আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। অধ্যায় ৮। প্রতিভাবানদের মতো ভাবুন। মনের মধ্যে যত ভাবনা ও বিষয় আসে সবগুলোকে লাভজনক করে তুলুন, আপনার কাজে লাগান। সেগুলো যেমন আছে তেমন নয়, সেগুলো যা হতে পারে সেটাই ভাবুন। কেবল স্বপ্ন দেখবেন না, সৃষ্টি করুন। ম্যাক্সওয়েল মাল্টজ। আপনি একজন সম্ভাবনাময় প্রতিভাবান। আপনার চমৎকার ব্রেনে 18 বিলিয়নের বেশি কোষ রয়েছে, যেগুলো আরও 20,000-এরও বেশি কোষের সাথে যুক্ত। এর মানে হলো বিশ্বে যত অণু রয়েছে তার চেয়ে অনেক বেশি আপনি ভাবতে পারেন। আপনার শেখার ক্ষমতা অবিশ্বাস্য এবং কল্পনার চেয়েও অনেক বেশি তথ্য আপনি সঞ্চিত রাখতে পারেন। বলা হয় যে যখন একজন শিক্ষিত মানুষ মারা যায় তখন যেন একটি লাইব্রেরি পুড়ে যায়। এই লাইব্রেরি আপনার মধ্যেই নিহিত। সম্পদের উৎপত্তি স্থল। মানবজাতির ইতিহাসে ভূমি, শ্রম, মূলধন, ফার্নিচার, স্থাবর জিনিসপত্র, মেশিন ও অন্যান্য শক্ত বস্তুকে মূল্যবান হিসেবে ধরা হয়। এসব নিয়ন্ত্রণের জন্য অনেক যুদ্ধ ও অভ্যুত্থান হয়েছে। এই মূল্যায়নের প্রাথমিক স্রষ্টা ছিল তারা, যারা এসব দ্রব্যকে বাজারের পণ্য উৎপাদন ও সেবা কর্মের জন্য একত্রিত করেছিল। বিংশ শতাব্দীতে আমরা এত দ্রুত পরিবর্তন দেখেছি যা মূলত চিন্তার বাইরে। 1900 খ্রিস্টাব্দে আমেরিকার 50% জনগণ ফার্ম চালাতো আর বাকি 50% শহরবাসীদের জন্য খাবার উৎপাদন করত। বর্তমানে 3%-এরও কম মানুষ ফার্ম চালায়, আর তারা কেবল সব আমেরিকানদের জন্য খাবারই বানায় না, বরং এত বেশি পরিমাণে উৎপন্ন করে যা বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করা যায়। আমরা কৃত্তি যুগ থেকে শিল্পায়নের যুগ, চাকরির যুগ ও তথ্যের যুগ হয়ে বর্তমান যোগাযোগের যুগে প্রবেশ করেছি। মূল্যের উৎপত্তিস্থল এখন ভূমি, শ্রম বা অন্য শক্ত দ্রব্য নয়, বরঞ্চ জ্ঞান, তথ্য ও ধারণা। সবচেয়ে মূল্যবান সম্পদ নিহিত রয়েছে আপনার মধ্যেই। আপনি সীমাহীন একটি ভবিষ্যৎ তৈরি করতে পারেন। ব্রেন শক্তিকে খাটিয়ে তাকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে জীবনকে শক্তিশালী করে তুলুন, আর যা চান তাই পেতে থাকুন। বর্তমানের আসল সম্পদ। আমেরিকার সবচেয়ে ধনী এবং সম্ভবত বিশ্বের সবচেয়ে ধনী হলেন বিল গেটস। তার মাইক্রোসফট কোম্পানির মূল্য IBM এর মূল্যের চেয়ে অনেক বেশি। মাইক্রোসফট ব্রেন শক্তির উপর তৈরি। এটি তথ্যকে সহজতর করে কম্পিউটারে পাঠায় এবং টেলিফোনে, ওয়্যারলেস সিস্টেমে ও স্যাটেলাইটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে গিয়ে সম্পদ বানায়। আপনি যদি একটি কোম্পানির মালিক হন, আপনার মূল সম্পদ প্রতি রাতে স্থান ত্যাগ করতে পারে। আপনার বিল্ডিং ধসে যেতে পারে, কিন্তু লোকজন নিরাপদে থাকলে আপনি পুনরায় ব্যবসা শুরু করতে পারেন। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল সম্পদ হলো চিন্তা করার ক্ষমতা আর তার এমন প্রয়োগ করা যাতে অন্য মানুষ মূল্যায়ন করে। শারীরিক নয়, মানসিক শক্তির মাধ্যমেই সম্পদ তৈরি করা যায়। প্রাথমিক মূলধন। আগেকার দিনে মূলধন জোগাড় করে একটি ব্যবসা চালু করতে অনেক সময় লেগে যেত। বর্তমানে এত বড় পুঁজি বিনিয়োগ মূলত বোঝা হয়ে দাঁড়ায়। অন্যদিকে প্রযুক্তির পরিবর্তনের কারণে 100 মিলিয়ন প্রকল্প মাত্র কয়েক মাসে পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু আপনার দুই কানের মধ্যবর্তী অংশে যা আছে তা অমূল্য। এটি অসংখ্য উৎপাদন ও তার ব্যবহারে সক্ষম। এটি সম্পূর্ণরূপে বহনযোগ্য। এটি বিচিত্রগামী। এটি নমনীয় এবং একে ইচ্ছেমতো বাড়ানো যায়, যদি আপনি জানেন তা কিভাবে করতে হয়। একজন ইমিগ্রান্ট তার মাথায় $বিলিয়ন তৈরির ক্ষমতা নিয়ে US এয়ারপোর্টে পৌঁছতে পারে। সে কাস্টমসে নিয়ে হাত খুলে বলতে পারে ডিক্লেয়ার করার মতো কিছু নেই এবং স্বচ্ছন্দে চলে যেতে পারে। তার সম্পদ হলো জ্ঞান ও দক্ষতা।
অনেক সফল ও সম্মানিত শিল্পপতি ও ব্যবসায়ীরা এভাবেই আমেরিকা পৌঁছেছেন। জ্ঞান হলো বড় সম্পদ। মূল্যের প্রাথমিক উৎস হলো জ্ঞান। যেহেতু জ্ঞান অর্জনের কোনো সীমা নেই, তাই মূল্য সৃষ্টির পরিমাণেরও কোনো সীমা নেই। আপনার অতীত যাই হোক না কেন, আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন আর আপনার মনের সম্পদকে বাড়াতে পারেন। নিজের যোগ্যতা বাড়ানোর জন্য আজই কাজ শুরু করতে পারেন আর এমন ফল পেতে পারেন যা মানুষ মূল্যায়ন করে। জ্ঞানের আশ্চর্য বিষয় হলো শত হাজার, এমনকি লক্ষ লক্ষ সময়কে তা পুনরায় উৎপাদন করতে পারে কোনো রকম ক্ষতি ছাড়াই। যদি আপনি বা অন্য কেউ কোনো কাজ দ্রুততর করার কোনো ধারণা নিয়ে আসেন, তবে খুব কম সময়ই তা পৃথিবীময় ছড়িয়ে যেতে পারে এবং লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন ও কাজের প্রয়োজনে সেটি ব্যবহার করতে পারে। এতে আপনি কিছুই হারাননি। ধারণার আসল গুণ অপরিবর্তিত রয়ে গেল। এটি সত্যিই অবিশ্বাস্য। কঠিন সম্পদ বনাম ব্রেন পাওয়ার। আজকাল আমাদের ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক খাত জ্ঞানকে সম্পদে পরিণত করার জোরালো চেষ্টা চালাচ্ছে। যেমন ব্যাংক কঠিন সম্পদের বিনিময়ে লোন দেয়, যাকে নিলাম করে বিক্রির মাধ্যমে লোন শোধ করা যায়। তবে যে কোনো কোম্পানির মূল সম্পদ এসব শরীরী বস্তু নয়। কর্মীদের চিন্তা করার ক্ষমতাই হলো আসল। অভিজ্ঞদের সম্মিলিত ব্রেন শক্তি, যা সমস্যা সমাধান, নতুন কিছু আবিষ্কার আর প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য পণ্য উৎপাদনের কাজে লাগে, তাতেই নিহিত রয়েছে আসল সম্পদ। সফলতার জন্য আপনার ব্রেন শক্তি ব্যবহার করে সৃষ্টিশীল ক্ষমতাকে মুক্ত করা একান্ত জরুরি। আজ আমরা জানি আপনি কিভাবে আমাদের চেয়েও অনেক বেশি স্মার্ট হতে পারবেন। সামান্য তারতম্য বড় ফল বয়ে আনে। অনেক সময় চিন্তা ও কাজের সামান্য উন্নয়ন গুরুত্বপূর্ণ ফল বয়ে আনে। ইউনিভার্সিটিতে যোগ দিয়ে অনেক বছর ধরে শিক্ষা গ্রহণ জ্ঞান অর্জনের জন্য সবসময় জরুরি নয়। অনেক সময় আপনি এমন যা করছেন, ঠিক যেখানে আছেন সেখানকার সামান্য পরিবর্তন চমৎকার কাজ দেখায়। একটি উদাহরণ দিলাম। ঘোড়দৌড়ের একটি ঘোড়া যদি কেবল নাক পরিমাণ তফাতে থাকে আর প্রথম হয়, তবে সে দ্বিতীয় ঘোড়ার চেয়ে 10 গুণ বেশি টাকা পুরস্কার পায়। এর মানে কি এই যে প্রথম ঘোড়াটি 10 গুণ বেশি দ্রুতগামী? এটি কি দ্বিগুণ দ্রুততর, 10% দ্রুততর? না, ওই ঘোড়াটি মাত্র নাক বরাবর দ্রুতগামী। একইভাবে ঠিক সময়ে ঠিক জায়গায় একটি ছোট তথ্য নির্দিষ্ট কোনো পরিস্থিতিতে বিরাট তফাৎ বয়ে আনতে পারে। অনেক সময় একটিমাত্র ধারণা পুরো জীবন বা ক্যারিয়ারকে বদলে দেয়। বুদ্ধির ফাঁদকে এড়িয়ে চলুন। বেশিরভাগ সফল মানুষেরা বিরতিহীনভাবে শিখে আর মেধার সম্পদ বাড়ায়। তারা নতুন নতুন ধারণা ও কর্মকাণ্ডের প্রতি উন্মুক্ত থাকে। অনেক মানুষ, বিশেষত যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, তাদের একটি বড় ভুল হলো তারা ভাবে যে কোনো বিষয়ে তারা যা জানে তাই যথেষ্ট। অনেক সময় তারা চিন্তা করে যে তাদের জানার চেয়ে বেশি কিছু নেই। একেই বলে বুদ্ধির ফাঁদ, দুর্বল মানুষের অবচেতন অযোগ্যতা। এই মানুষটি জানেই না যে সে কিছু জানে না, কারণ নতুন তথ্যের জন্য তার দুয়ার খোলা নেই। এজন্যই সব জ্ঞানের প্রাথমিক শিক্ষা হলো এটুকু জানা যে সে প্রকৃতপক্ষে কত অজ্ঞ আর সে কত কম জানে। মুগ্ধ হবেন না। আমি অনেক দেশ ঘুরেছি এবং উচ্চ স্তরের অসংখ্য বুদ্ধিমান ও সফল মানুষদের সাথে মিশেছি। আমি অনেক লাখপতি ও কোটিপতিদের সাথে কথা বলেছি। আমি সরকারের উচ্চ পর্যায়ের চমৎকার স্মার্ট অনেক পুরুষ ও মহিলাদের সাথে কাজ করেছি। আর সেই সব মানুষদের মধ্যে একটি মিল খুঁজে পেয়েছি যে নিজের বুদ্ধিতে তারা কখনো মুগ্ধ হয় না। মূলত তারা যত বেশি স্মার্ট হয় তত বিনয়ী হয় আর নিজেকে বিশেষজ্ঞ হিসেবে তত কম মানে। 700 বছর আগে ইংল্যান্ডের রজার বেকনকে শেষ সর্বজনীন ব্যক্তি হিসেবে গণ্য করা হতো। তাকে সমস্ত চলমান জ্ঞান ও বিজ্ঞানের অধিকারী ভাবা হতো। সে সময় তিনি একাডেমিক শিক্ষার প্রায় সবকিছু জানতেন। নিশ্চয়ই সে সময় সহজপ্রাপ্য জ্ঞানের সংখ্যা ছিল সীমিত। বই ছিল খুব কম সংখ্যক বিজ্ঞানী ও দার্শনিক থাকায় গবেষণালব্ধ বই ও শিক্ষাও কম ছিল। জ্ঞান সূচক অনুপাতে বাড়ে। বর্তমানে এমনকি ছোট একটি বিষয়ের সবকিছু জানাও প্রায় অসম্ভব। কেবল আধুনিক মেডিসিনের দিকে তাকান। অনেক মানুষ কেবল আন্তঃকান বা
ট্র্যাকিয়ার কাজ কিংবা শরীরের অন্য কোনো বাহ্যিক অঙ্গ নিয়ে পড়াশোনার পিছনে পুরো জীবন ব্যয় করে ফেলে। আর এই সব বুদ্ধিমান ও নিবেদিত মানুষগুলো শরীরের একটি নির্দিষ্ট অঙ্গের উপর বিশেষজ্ঞ হতেই ক্যারিয়ার খতম হয়ে যায়। তারা অন্য আর কিছুই শেখার সময় পায় না। মাঝে মাঝে আমি শ্রোতাদের জিজ্ঞেস করি, এখানে এমন কেউ কি আছে যে সব জানে? কেউই হাত তোলে না। তখন আমি ব্যাখ্যা করি, সব জানতা মানে কি? একজন সব জানতা মানুষ মনে করে যে কোনো বিষয়ে তার যতটুকু জানা দরকার ততটুকু সে জানে। আপনি কিভাবে বলতে পারবেন আপনি সব জানেন কিনা? খুব সহজ। আপনি শেখা ও নিজের ক্ষেত্রে অভিজ্ঞতা বাড়ানো বন্ধ করে দিয়েছেন। আপনি পড়াশোনা, অডিও প্রোগ্রাম শোনা ও অন্যান্য কোর্সে যাওয়া বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ নতুন জ্ঞান আহরণ বন্ধ করে আপনি অবচেতনভাবে দুর্ঘটনাক্রমে ভুল করে বুদ্ধির ফাঁদে পা দিয়েছেন। আপনি ইচ্ছার বিরুদ্ধে সব জানতা হয়ে উঠেছেন। উত্তরগুলো বদলে যাচ্ছে। প্রিস্টন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ক্লাসের ফিজিক্সের ছাত্রদের একটি পরীক্ষা দিয়ে আলবার্ট আইনস্টাইন যখন অফিসের দিকে যাচ্ছিলেন, তখন এক সহকারী এই বিখ্যাত প্রফেসরকে জিজ্ঞেস করল, ডক্টর আইনস্টাইন, এই পরীক্ষাটি ফিজিক্স ক্লাসে গত বছরও নিয়েছিলেন না? ডক্টর আইনস্টাইন মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এটি গত বছরও নিয়েছিলাম। সহকারী তখন সাহস সঞ্চয় করে নোবেল পুরস্কার বিজয়ী এই বিজ্ঞানীকে প্রশ্ন করল, কিন্তু ডক্টর আইনস্টাইন, একই প্রশ্ন আপনি পরপর 2 বছর কি করে দিতে পারেন? আইনস্টাইন জবাব দিলেন, কারণ গত বছর উত্তরগুলো বদলে গিয়েছিল। একইভাবে আপনার জবাবগুলো আগের চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে বদলে যাচ্ছে। আপনার ক্ষেত্রের উত্তরগুলো বদলে যাচ্ছে যখন আপনি সেখানে বসছেন। 1 বছর আগে যা সত্যি ছিল আজ তা নাও হতে পারে, এবং আজ যা সত্যি 1 বছর পর তা নাও থাকতে পারে। নিজের ক্ষেত্রে সেরা থাকার উপায় হলো নিত্য নতুন ধারণা ও জ্ঞান অর্জন করে নিজের জ্ঞানের সাথে তুলনা করা। নব প্রবর্তনের উৎস। পিটার ড্রুকার তার ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এ লিখেছেন যে, হয় অপ্রত্যাশিত সাফল্য নয় অপ্রত্যাশিত ব্যর্থতার ফলাফল থেকে বৃহত্তম ব্যবসাগুলো গড়ে ওঠে। তিনি ব্যাখ্যা করেছেন যে কোনো ক্ষেত্রে যখন অন্যরকম বা অপ্রত্যাশিত কিছু ঘটে, সাধারণ মানুষেরা একে দুর্ঘটনা হিসেবে এড়িয়ে যায়, কিন্তু উচ্চ স্তরের ব্যক্তিরা বস্তুর কোনো মৌলিক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে ভেবে প্রতিটি অপ্রত্যাশিত বিষয়কে নিরীক্ষণ করে। একটি ছাত্রকে ল্যাবরেটরির পেট্রি ডিশে পড়ে থেকে ব্যাকটেরিয়া হত্যা করার কারণে যখন ব্যাকটেরিয়া জন্মানোর পরীক্ষা ঠিকমতো করা গেল না, ল্যাবের সহকারী সেই ছত্রাক ফেলে দিতে গেল। একজন ব্যাকটেরিওবিদ আলেকজান্ডার ফ্লেমিং কৌতূহলী হলেন যে একটি ছত্রাক কত শক্তিশালী হলে ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। তার গবেষণার ফলে পেনিসিলিন আবিষ্কার হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচালো আর তার জন্য নাইট উপাধি ও নোবেল পুরস্কার বয়ে আনলো। মনকে উন্মুক্ত রাখুন। 1975 খ্রিস্টাব্দে IBM এর কিছু কনসালটেন্ট পার্সোনাল কম্পিউটারের সম্ভাবনা যাচাই করতে লাগলো। তারা জানতে পারলো যে পুরো বিশ্বে বড়জোর কয়েকশো পার্সোনাল কম্পিউটার ব্যবহৃত হয়। এই তথ্যের উপর ভিত্তি করে IBM সিদ্ধান্ত নিল যে তারা মূল কাঠামোর উপর মনোযোগ দেবে। ইতিমধ্যে তারা যেটাতে বিশ্বসেরা এবং পার্সোনাল কম্পিউটার মার্কেটে তারা ছেড়ে দিল অ্যাপেল কম্পিউটার নামক একটি ছোট নবাগত কোম্পানির উপর, যেটি ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোতে। অ্যাপেল কম্পিউটারে যখন বাজার ছেয়ে গেল, বিক্রি বেড়ে গেল 100 থেকে 1000-এ, তখন IBM তার চমক দেখালো। IBM ছোট কম্পিউটার ব্যবসায় থাপা দেওয়ার সিদ্ধান্ত নিল আর তাই করে দেখালো। IBM নিয়ে এলো পিছি, যেটি 4 বছরের মধ্যে 50%-এর বেশি ওয়ার্ল্ড মার্কেট দখল করে নিল। গতিধারার দিকে চোখ রাখুন। কিন্তু IBM লক্ষ্য করেনি যে ছোট কম্পিউটারের বেশ বড় একটি প্রবণতা তখন তৈরি হয়ে গেছে।
পিসির সফলতাকে অগ্রাহ্য করে আইবিএম তখন মূল কাঠামোর উন্নয়ন ও বিক্রির দিকে মনোযোগ দিয়েছে। ঠিক সে সময় পার্সোনাল কম্পিউটারের ময়দান দখল করে নিল অনন্য প্রতিযোগিতা, আর ধীরে ধীরে আইবিএম কম্পিউটার বিশ্বসেরা পদটি হারিয়ে ফেলল। আইবিএম লক্ষ্য করেনি যে পার্সোনাল কম্পিউটারের চাহিদা 50% বেড়ে যাওয়াটা এমন একটি প্রবণতা যা পুরো পৃথিবী বদলে দেবে। বর্তমানে আইবিএম, ডেল কম্পিউটার, হিউলেট পাকার্ড বা কম্পেক, তোশিবা ও অন্যান্যদের সাথে প্রতিযোগিতার জন্য হামাগুড়ি দিচ্ছে। কেবল গতিধারাকে অগ্রাহ্য করার কারণে পার্সোনাল কম্পিউটার মার্কেটে আইবিএম আর কখনো নিজের স্থান ফেরত পাবে কিনা সন্দেহ। ভবিষ্যতের কথা ভাবুন, চোখ খোলা রাখুন, আপনার চারপাশে অনেক কিছু বদলে যাচ্ছে। এদের যে কোনো একটি আপনার সৌভাগ্য ও সফলতার ইঙ্গিত বয়ে আনতে পারে। এই ধরনের পরিবর্তনের প্রতি আপনি অবশ্যই মুক্ত, সজাগ ও সচেতন থাকবেন। সবকিছু বেশি দিন একই রকম থাকে না। আপনার জ্ঞান ও প্রেরণ শক্তিকে নতুন পণ্য উৎপাদনে কাজে লাগালেই সবচেয়ে বড় সুযোগ এসে যাবে। সৌভাগ্যের সূত্রপাত করতে হলে 10% নতুন একটি ধারণার সাহায্য নিন। একটি নতুন পণ্য আবিষ্কার করুন যা কিছুটা ভালো, দ্রুততর ও সস্তা, আর আপনি লাইনের সামনে চলে যান। আমেরিকা তথা সারা বিশ্বে বেশিরভাগ সৌভাগ্যবানেরা কোনো কিছু ছাড়াই শুরু করেছিল। একদিন তারা দারুণ একটি ধারণা নিয়ে এলো যা বৈপ্লবিক। আপনার ক্ষেত্রে সেটি কি হতে পারে? দুটি বিষয় যা আপনাকে পিছিয়ে রাখবে। আপনার বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে দুটি বড় বিষয় বাধা হয়ে দাঁড়াতে পারে। সেগুলো হলো সাইকোস্ক্লেরোসিস ও হোমিওস্টেসিস। সাইকোস্ক্লেরোসিস হলো আচরণের কাঠিন্য। সাইকোস্ক্লেরোসিস হলো আচরণের কাঠিন্য। যে সকল মানুষ কঠিন, অনমনীয় ও অপরিবর্তিত হয় তাদের আচরণ তেমন হয়। এ ধরনের ব্যক্তি কোনো মানুষ বা বিষয়ের প্রতি নির্দিষ্ট ধরনের আচরণ করে এবং মনের পরিবর্তন যে কোনো মূল্যে প্রতিহত করে। অনেক সময় একে যান্ত্রিক ভাবনাও বলা হয়। আপনি হয়তো এ ধরনের মানুষকে চেনেন। চিন্তার বিপরীত দিক হলো অনেক বেশি মুক্ত ও নমনীয়। একে সংগতিপূর্ণ দৃষ্টিভঙ্গিও বলা যায়। এই মানুষগুলো নতুন তথ্যের প্রতি মনকে উন্মুক্ত রাখে। তারা নতুন ধারণা ও উন্নয়নে কৌতূহলী ও আগ্রহী। তারা কোনোটি সঠিকের চেয়ে কে সঠিক সেই ব্যাপারে সচেতন থাকে। কেউ নতুন কোনো ধারণা নিয়ে এলে তারা পুরনো রীতিকে খারিজ করে দেয়। নিজেরা সঠিক অবস্থানে আছে কিনা তার চেয়েও বেশি মনে করে যে নতুন ধারণা সমস্যা সমাধানে ও লক্ষ্য অর্জনে সক্ষম। প্রতিভাবানদের 3টি গুণ। প্রতিভাবানরা বছরের পর বছর পড়াশোনা করে। বিশেষজ্ঞদের মতে সব প্রতিভাবানদের আইকিউ অসাধারণ নয়। অনেকেই খুব সাধারণ মানুষ যারা তাদের বুদ্ধিবৃত্তিকে গড় মানুষের তুলনায় অনেক বেশি উচ্চ কৌশলে প্রয়োগ করেছে। এর মানে হলো আপনিও একই কাজ করতে পারেন যদি আপনি শিখেন যে মেধাবীরা কিভাবে তা করে। প্রতিভাবানদের 3টি গুণ রয়েছে যার প্রত্যেকটি নিয়ে আপনি প্রতিনিয়ত ভাবতে পারেন ও আত্মস্থ করতে পারেন। প্রথমত, প্রতিভাবানদের মন থাকে উন্মুক্ত। তারা কৌতূহলী, উৎসুক ও নমনীয় হয় না। যে কোনো প্রশ্ন বা সমস্যার মধ্যে বিপুল সম্ভাবনা দেখতে পাই। এ ধরনের মন হলো খোলা দরজার মতো যা যে কোনো দিক বা উৎস থেকে ধারণার জন্মকে প্রবেশাধিকার দেয়। প্রতিভাবানদের মনের গঠন এমনই। আপনিও চর্চার মাধ্যমে এটি শিখতে পারেন। দ্বিতীয়ত, প্রতিভাবানরা সমস্যা ও সিদ্ধান্তকে ধারাবাহিকভাবে প্রকাশ করে। একটি কারণে একটি কুকুর তারা করছে জাতীয় সমস্যায় তারা নিজেদেরকে ফেলে না, বরঞ্চ প্রতিটি কঠিন পরিস্থিতিকে তারা যুক্তিপূর্ণ প্রশ্নের মাধ্যমে মোকাবেলা করে, যেন গণিতের সমস্যা সমাধান করছে। তৃতীয়ত, প্রতিভাবানরা যে কোনো সমস্যাকে ধারাবাহিক প্রশ্নের মাধ্যমে উপস্থাপন করে। প্রশ্ন মনকে উন্মুক্ত করে। প্রতিভাবানেরা প্রথমে প্রশ্ন করে সমস্যাটা আসলে কি এবং কেন এটি একটি সমস্যা। তারপর তারা জানতে চায় এই সমস্যার যথার্থ সমাধান কি হতে পারে এবং কি কারণে আপনি তা সমাধান করতে পারছেন না। তারা প্রশ্ন করে কেন এই পরিস্থিতি হয়েছে, কিভাবে হয়েছে, এর কারণ কি, কোথায় এবং কখন এটি প্রথম হলো, এতে কে জড়িত, অন্য কোনো উপায়ে আমরা এর সমাধান করতে পারি।
সবকিছু বিবেচনা করে সমাধানের কোন উপায়টি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এ ধরনের প্রশ্ন আপনার মনকে উন্মুক্ত করে ও বেছে নেওয়ার তালিকা বাড়িয়ে দেয়। এতে আপনার সৃজনশীলতা বাড়ে ও কল্পনা শক্তি গতিশীল হয়। প্রশ্নই আপনাকে সমস্যার ব্যাপারে কার্যকরী চিন্তা করতে ও ভালো সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম করে তোলে। উপসংহারে পৌঁছে যাওয়া। যান্ত্রিক মনের মানুষেরা খুব সহজে উপসংহারে পৌঁছে যেতে চায়। তারা কোনো সমস্যা দেখলে খুব দ্রুত সমাধানে পৌঁছার সিদ্ধান্ত নেয়। যখন দুটো ঘটনা পরপর ঘটে তারা একটার সাথে অন্যটি যুক্ত বলে ধরে নেয়। তারা ঘটনার সাথে সম্পর্কিত কারণ খুঁজতে গিয়ে দ্বিধান্বিত হয়। তারা যে সিদ্ধান্ত নেয় তার প্রমাণাদি খুঁজতে থাকে। তাদের অহংবোধ জাগে এবং তারা কোনো রকম মানসিক পরিবর্তন মানতে চায় না। ধারণার পরিমাপ ও প্রকাশের মধ্যে মনে হয় একটি প্রত্যক্ষ সংযোগ রয়েছে যা আপনাকে সবচেয়ে ভালো উপায়ে সমস্যা সমাধান করতে সাহায্য করবে। এজন্য খুব দ্রুত কোনো উপসংহারে যাওয়া বা কম সময়ে বিচার করে ফেলা মোটেই উচিত নয়। আপনি প্রতিভাবানদের মতো খুব ধীরে এগোবেন আর প্রশ্ন করতে থাকবেন। আপনি আপনার মন অবশ্যই মুক্ত রাখবেন। সৃজনশীলতা আপনার জন্মগত অধিকার। যদি এই সত্য জানা থাকতো যে আপনি ধারণা উৎপাদনকারী জীব, সৃজনশীলতা আপনার জন্মগত অধিকার, চমৎকার চিন্তাভাবনার নিরবচ্ছিন্ন প্রবাহ তৈরিতে পারঙ্গম একজন উচ্চ স্তরের বুদ্ধিমান মানুষ আপনি। লক্ষ্য অর্জনে ও জীবনের উন্নয়নে এই প্রবাহকে আপনি কাজে লাগাতে পারেন। মূলত মানুষ যদি তার এই ক্ষমতাকে দীর্ঘদিন ব্যবহার না করে তবে তা জমে যায়। গভীর কাপে চিনিকে নাড়ানোর মতোই মনকে সবসময় নড়াচড়া করতে হয়, যে বিষয়ে এর পরের অধ্যায়ে বিস্তারিত রয়েছে। সম্ভাবনার সূত্রকে সৃষ্টিশীল ভাবনার জন্য এবং মানসিক শক্তি সংগ্রহের জন্য প্রয়োগ করা যায়। সূত্র অনুযায়ী যত বেশি ধারণা আপনি প্রকাশ করতে পারবেন, প্রয়োজনের সময় ঠিক তত সঠিক ধারণাটি আপনি ব্যবহার করতে পারবেন। বেশিরভাগ সফল মানুষেরা নানা উৎস থেকে পাওয়া ধারণাগুলোকে কাজে লাগায়। অন্যদিকে অসফল মানুষেরা তাদের সেই ক্লান্ত পুরনো ধারণাগুলোকে বারবার কাজে লাগায়। সর্বত্র ধারণার খোঁজ করুন। যখন কোনো অভিজ্ঞ মানুষের সেমিনার বা লেকচারে যোগ দেন, যিনি তার বিভিন্ন ধারণার কথা শেয়ার করেন, নিশ্চয়ই কিছু নতুন চিন্তা তখন গ্রহণ করবেন, যা ব্যবহার করে জীবনের নানা অংশের উন্নয়ন ঘটানো যায়। অনেক মানুষের জীবন কেবল একজন বিজ্ঞ ব্যক্তির একটিমাত্র পরামর্শের কারণে সম্পূর্ণ বদলে গেছে, যেটি তাদের ভবিষ্যতের মূল সূত্র হিসেবে কাজ করেছে। কল্পনা করুন, দেখুন যে প্রতিনিয়ত কোর্স, সেমিনার ও লেকচারে যোগ দিলে আপনার কত উপকার হতে পারে। আপনি বিভিন্ন ধরনের নতুন মতামতের মাধ্যমে আপনার মনকে সজাগ ও সচেতন রাখতে পারবেন, আর আপনার সৃজনশীল প্রতিভা বিরাজমান থাকবে। সৃষ্টিশীল মানুষেরা কেবল নিজেদের ক্ষেত্রের নয়, বিভিন্ন ক্ষেত্রের বইগুলো পড়তে থাকে। প্রথমত তারা বাস্তবভিত্তিক লেখাগুলো পড়ে, এরপর তারা বিভিন্ন রকম ম্যাগাজিন ও পত্রপত্রিকার গ্রাহক হয়। তারা বিভিন্ন বিষয়ের জটিল আর্টিকেলগুলো ক্রমান্বয়ে পড়তে থাকে। সবসময় একটি কলম নিয়ে পড়তে বসবেন। সবচেয়ে ভালো হয় দ্রুত পড়ার উপায়টা শিখে নিলে, যাতে মিনিটে হাজারো শব্দ পড়ে নেওয়া যায়। দ্রুত পঠন সাইকেল চালানোর মতো একটি দক্ষতা, মাত্র কয়েক ঘন্টার চেষ্টা যা শেখা যায়। এতে আপনি এত বেশি তথ্য কম সময়ে জেনে যাবেন যা আপনি একসময় কল্পনাও করতে পারবেন না। যোগ্য মানুষের আশেপাশে থাকুন। কার্যকরী মানুষগুলো সবসময় ইতিবাচক ও সৃষ্টিশীল মানুষের আশেপাশে থাকে। তারা একে অন্যের সাথে নিজস্ব মতামত ও অভিজ্ঞতা শেয়ার করে ও নতুন কিছু শিখতে থাকে। তারা ম্যাগাজিন ও পত্রিকার জরুরি অংশ কেটে নেয় ও বন্ধুদেরকে পাঠায়। যেসব বই তারা পড়ে ও অডিও প্রোগ্রাম শুনে সেগুলোর ব্যাপারে অন্যকে জানায়। তাদের বন্ধুরাও একই কাজ করে। অনেক সময় অন্যের কাছে পাওয়া কোনো পরামর্শ আপনার জীবনের পথ বদলে দেবে। পুরনো রীতি অনুসরণের বোকামি। দ্বিতীয় যে বিষয়টি মানুষকে পিছিয়ে রাখে তার নাম হলো হোমিওস্ট্যাটিস। একে একই রীতি অনুসরণের তৎপরতাও বলা যায়।
অতীতে আপনি যা করেছেন ও বলেছেন তাতেই স্থির থাকার এক গভীর আকাঙ্ক্ষা এটি। রাল্ফ ওয়ালতো এমারসন তার সেলফ রিলায়েন্স বইতে লিখেছেন, বোকার মতো পুরনো রীতিতে আটকে থাকা হলো নিচু মনের অশরীরী আত্মা। তিনি মানুষের পুরনো অভিমত ও আচরণের প্রতি সহজাত ঝোঁকের কথা বলেছেন। এই ধরনের কাঠিন্য ভবিষ্যতের প্রায় সকল সম্ভাবনাকে বাধাপ্রাপ্ত করে। এই আচরণকে প্রতিহত করতে হলে আপনার পুরনো রীতিকে অতিক্রম করে যেতে হবে, বিশেষত কেউ যখন প্রমাণ করে যে তার মতামত নতুন ও অপেক্ষাকৃত ভালো। হোমিওস্ট্যাটিসের ফাঁদ থেকে বেরিয়ে আসার একটি সহজ উপায় হলো নিজের ভুল স্বীকার করা। দ্রুত পরিবর্তনের সময় উচ্চ স্তরের মানুষেরা এই সম্ভাবনা মেনে নেয় যে কারো মতামত ভুলও হতে পারে। এজন্য বেশ সাহসিকতা ও পরিপক্কতার প্রয়োজন, কিন্তু এতে অনেক ধারণা ও অন্তর্দৃষ্টির উৎপত্তি হয়। ভুল সিদ্ধান্ত। আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অনুযায়ী সঠিক সময়ে আপনার 70% সিদ্ধান্ত ভুল হতে পারে। এই 70% হলো গড় পরিমাপ। অনেক মানুষের এর চেয়েও বেশি ভুল হয়, কিন্তু আপনি নিজেও অনুমান করতে পারেন যে আপনার জীবনের 10টির মধ্যে 7টি সিদ্ধান্তই এক পর্যায়ে ভুল হয়ে যায়। আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, ম্যানেজার আর নির্বাহীদের নেওয়া 70% সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে তবে অফিস চলে কি করে? জবাবটা খুব সহজ। উচ্চ পর্যায়ের লোকেরা যারা কোনো প্রতিষ্ঠানের সেরা জায়গাগুলো দখল করে তারা ক্ষতি মেনে নিতে অভ্যস্ত। তারা খুব দ্রুত তাদের ভুল স্বীকার করে, পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগে তা সামলে নেয়। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ তাদের পুরনো ধ্যান ধারণার প্রেমে পড়ে আর যে কোনো মূল্যে তারা তা ছাড়তে চায় না, এমনকি সমস্ত প্রমাণিত তার বিরুদ্ধে গেলেও না। আপনি এমনটি করবেন না, বরঞ্চ সবসময় এটা মেনে নেবেন যে কোনো নতুন তথ্যের কারণে আপনার সিদ্ধান্ত বা উপসংহার ভুল হতে পারে। পুরনো সিদ্ধান্তকে ভুলতে ও নতুন উপায়কে মেনে নেওয়ার জন্য সবসময় তৈরি থাকুন। নমনীয়তা আপনাকে শক্তি দেবে। ম্যানেজার ইনস্টিটিউট অনুসারে একবিংশ শতকে সফল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল চিন্তাভাবনার নমনীয়তা। নমনীয়তাই পরিবর্তন করতে ও নতুন কিছু চেষ্টা করতে আপনাকে আগ্রহী করে তুলবে। এর বিশেষ অর্থ হল নতুন ও অধিকতর কার্যকরী পরামর্শের জন্য পুরনো অচল ধারণাকে বাদ দেওয়ার ক্ষমতা আপনার আছে। অনেক মানুষ তর্ক করে, যুক্তি দেখিয়ে ও ব্যবহারকে বিবেচনা করে প্রচুর সময় নষ্ট করে। তারা একই পুরনো প্রক্রিয়ায় কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ, এমনকি যখন তারাও নিশ্চিত যে ওই প্রক্রিয়া আর চলবে না। নমনীয়তাই এই প্রবণতা প্রত্যাখ্যানের একটি উপায়, বিশেষত আপনি নিজেই যখন বিশ্বাস করেন যে আপনি সঠিক। আত্মোন্নয়নের নমুনা। আমার জীবনের একটি বড় পরিবর্তন এলো যখন মাত্র 20 বছর বয়সে আত্মোন্নয়নের একটি নমুনা আবিষ্কার করলাম। আমার জীবন কখনো একরকম ছিল না। আমি জানলাম যে আত্মোন্নয়নের মাধ্যমে নিজের অবস্থান বদলানো যায়। আমি জানলাম যে লক্ষ্য অর্জনের জন্য যা কিছু দরকার তা শিখতে হয়, আর মানুষ কতটুকু পারে তার কোনো সীমানা নেই। সত্যটি হলো, ভবিষ্যৎ প্রতিযোগীদের জন্য। কাল আপনি সকল টাকা কড়ি হারিয়ে ফেলতে পারেন, কিন্তু যতক্ষণ আপনার চিন্তা করার ক্ষমতা আছে আপনি আবার সব ফিরে পেতে পারেন। ভবিষ্যৎ হলো তাদের যারা অনেক বেশি তথ্যবহুল। ভবিষ্যৎ তাদের নয় যাদের অনেক বেশি আছে, বরং তাদের যারা বেশি জানে। দ্রুত অচল অবস্থা। প্রতি 2 বা 3 বছরে জ্ঞান ও তথ্য দ্বিগুণ হয়ে যাচ্ছে। আপনার জানা তথ্য খুব দ্রুত সেকেলে হয়ে যাচ্ছে, তাই নতুন তথ্য ও ধারণা গ্রহণের চলমান প্রক্রিয়ায় আপনাকে থাকতে হবে। সৌভাগ্যক্রমে এটি খুব সহজ ও 3 ভাগের একটি কর্মসূচি যা আপনি ব্যবহার করতে পারেন। আমি এটি শিখেছি ও হাজার মানুষকে শিখিয়েছি, এবং আমি অনেক মানুষের চিঠি পেয়েছি যাদের জীবন এর মাধ্যমে বদলে গেছে। ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের জন্য 3টি মূল চাবিকাঠি হল নিরবচ্ছিন্ন পড়াশোনা, অডিও শোনা ও ট্রেনিং করা। প্রতিদিন পড়ুন। নিজের চাকরিতে সেরা থাকার জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা পড়ুন, লাইন দাগান ও নোট নিন।
1 ঘন্টার চেয়ে কম পড়া মানে হলো অন্য প্রতিযোগীকে সুযোগ দেওয়া। আমার বন্ধু জিম রন উপদেশ দিয়েছে, চাকরিতে ততক্ষণ শ্রম দাও যতক্ষণ তোমার পক্ষে সম্ভব। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ও শিক্ষামূলক কিছু 30 থেকে 60 মিনিট পড়ুন। প্রয়োজনীয় নোট নিন, প্রতিদিন নোটগুলোতে চোখ বোলান। আপনার শিক্ষাকে কাজে লাগান এবং ভাবুন যে প্রাত্যহিক জীবনে নতুন পরামর্শগুলো কিভাবে প্রয়োগ করা যায়। নতুন তথ্যগুলোকে বিভিন্ন খাতে ব্যবহারের জন্য স্মরণশক্তি প্রয়োগ করে নিজেকে কল্পনা করুন। এতে নতুন ধ্যান ধারণা শেখার, মনে রাখার গতি নাটকীয়ভাবে বেড়ে যাবে এবং আপনি প্রথম সুযোগেই সেসব ব্যবহার করতে পারবেন। আপনি দিনে 1 ঘন্টা করে পড়লে সপ্তাহে একটি বই শেষ করতে পারবেন। 1 বছরে 50টি বই শেষ হবে, অর্থাৎ 10 বছরে 500টি বই পড়া হবে। তখন শুধু বই রাখার জন্য আপনার একটি বড় ঘর লাগবে এবং আপনার সেটা থাকবেও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক অ্যান্ড কমেন্ট। Subscribe my YouTube channel for more videos.